TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত, দেখছেন টিবিএন অ্যানালাইসিস। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আপনারা অনেকেই জানেন যে প্রেসিডেন্ট বাইডেন বিল্ড ব্যাক বেটার নামে মানুষের জীবনমান বাড়ানোর জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেটির এখন পর্যন্ত ব্যয় রয়েছে $1.7 ট্রিলিয়ন। এটি হয়তো আরও কমতে পারে, কিন্তু যদি ডেমোক্র্যাটরা এটি পাশ করে, এই বিল্ড ব্যাক বেটার আইন যদি পাশ করে তারা, এরই মধ্যে আমরা জানি হাউসে পাশ হয়েছে, সেনেটে এটি পাশের অপেক্ষায় রয়েছে। পাশ হলে ট্যাক্স পলিসিটি আসলে কেমন হবে এটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। কারণ শুরুতেই, এই পরিকল্পনার শুরুতেই যেই বিষয়টি নিয়ে অনেক সমালোচনার মধ্যে বাইডেন প্রশাসনকে পড়তে হয়েছে, তার একটি বড় কারণ হচ্ছে যে যাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে $600 বেশি লেনদেন হলে তা আইআরএস মনিটর করতে পারবে। এটি নিয়ে কিন্তু অনেক রকম সংশয় ছিল, অনেক সমালোচনার মুখে প্রেসিডেন্ট বাইডেন এই ধারণা বা এই পরিকল্পনা থেকে সরে এসেছেন। এখন আগের মতোই $10,000 পর্যন্ত আসলে লেনদেনের হিসেব মনিটর করার এখতিয়ার এই এখন বিল্ড ব্যাক বেটারের মধ্যে রয়েছে। এর বাইরেও আমরা জানি এই বিপুল অঙ্কের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ট্যাক্স ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। যদিও সেই ট্যাক্স যাদের বাড়ানো হচ্ছে, যাদের কাছ থেকে এই বাড়তি অর্থ আদায়ের পরিকল্পনা রয়েছে, তারা উচ্চবিত্ত, এবং আমরা এও জানি যে যারা 400,000-এর বেশি আয় করে তাদের উপরই মূলত এই বাড়তি ট্যাক্সের যেই পরিকল্পনা সেটি রয়েছে। কিন্তু সাধারণভাবে যে ট্যাক্স পরিকল্পনা রয়েছে, ট্যাক্সের এই বিল পাস হওয়ার পরে সেই ট্যাক্সে কী ধরনের পরিবর্তন আসবে সেটি নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, আমি আপনাদের এই বিষয়টি নিয়ে স্বাগত জানালাম আরও একবার। এবং আমার সঙ্গে আজকে আপনার অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন আব্দুল চৌধুরী, তিনি আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস। আপনাকে স্বাগত জানাচ্ছি আব্দুল চৌধুরী। আশা করি ছুটিতে ভালোই ছিলেন এবং পরিবারের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। এইবার বলুন আপনার এই যে প্রেসিডেন্ট বাইডেনের বিল্ড ব্যাক বেটার পরিকল্পনার বিস্তারিত। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সেফ আছেন। এখন তো নতুন কোভিড এর আরেকটা ভ্যারিয়েন্ট বেরোইছে, আপনারা সবাই কেয়ারফুলি থাকবেন। সো এখন এই বিল বর্তমানে এখনো পুরোপুরি পাস হয় নাই। এটা যদি পাস হয়, এটা হবে এফেক্টিভ ফর 2022। তার মানে 2021 এ যখন ট্যাক্স ফাইল করবেন ওখানে কোনো চেঞ্জ হবে না। এই বিলটার এফেক্ট করতে পারবে 2022 ট্যাক্স ইয়ার। এখন এইটা মেইন জিনিস যেটা হবে, যেটা এখানে আপনার বর্তমানে যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা আছে $3,000 পার চাইল্ড যারা 17 বছরের নিচে, এবং 3,600 যারা 6 বছরের নিচে, এই ক্রেডিটটা যাতে সেম থাকে ওইটা এই বিলের মধ্যে থাকবে। কারণ এই বিলটা যদি ইনক্লুড না করা হয়, তাইলে তার মানে হলে 2022-তে চাইল্ড ট্যাক্স ক্রেডিট আবার 2,000-এ চলে যাবে। সো ওরা চাচ্ছেন যে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা যাতে সেম থাকে, মান্থলি পেমেন্টটা যাতে সবাই সেম ভাবে পান। ফেজ আউট সেম থাকবে, ফেজ আউট কোনো কিছু চেঞ্জ হবে না। এখানে আপনার আর্নড ইনকাম ক্রেডিট যেটা বর্তমানে আপনারা পাচ্ছেন, আর্নড ইনকাম ক্রেডিটটাও সেম ভাবে ওরা ইনফ্লেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট হবে। আরেকটা জিনিস আছে যেটা সল্ট ডিডাকশন ক্যাপ, এটা আমরা লাস্ট উইক নিয়ে কথা বলছিলাম। সো বর্তমানে আপনি যদি একটা কাজ করেন এবং একটা বাসা আপনি ওন করেন, আপনি রিয়েল এস্টেট ট্যাক্স দেন, আপনার স্টেট আর লোকাল ইনকাম ট্যাক্স প্লাস রিয়েল এস্টেট ট্যাক্স সহ যত কিছু হোক না কেন, আপনি শুধু আপ টু $10,000 ডিডাকশন নিতে পারবেন আইটেমাইজ এক্সপেন্সে। এখন আমাদের দুইটা অপশন আছে। একটা অপশন আছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা 12,000 সিঙ্গল, 24,000 মেরিড। যাদের বাড়ি আছে আপনারা তখন মর্গেজ ইন্টারেস্ট ডিডাকশন নেন, চ্যারিটি ডিডাকশন নেন, তারপরে রিয়েল এস্টেট ইনকাম ট্যাক্স, রিয়েল এস্টেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স ডিডাকশন নেন। এইটাকে বলে আইটেমাইজ ডিডাকশন। আপনার আইটেমাইজ ডিডাকশন যদি স্ট্যান্ডার্ড ডিডাকশনের বেশি হয়, তখন আপনি আইটেমাইজ ডিডাকশন নেবেন। এখন বর্তমানে আপনাদের কিন্তু স্টেট এন্ড লোকাল ইনকাম ট্যাক্স আপনারা শুধু 10,000 পর্যন্ত ডিডাকশন পাচ্ছেন। তার মানে আপনি যদি কোনো নিউ ইয়র্ক স্টেটে থাকেন অথবা ক্যালিফোর্নিয়া স্টেটে থাকেন, যেখানে ইনকাম ট্যাক্স হাই, রিয়েল এস্টেট ট্যাক্স হাই, আপনারা ইনকাম ট্যাক্স আর রিয়েল এস্টেট ট্যাক্স সহ আপনারা 15,000 দিতে পারেন, 20,000 দিতে পারেন, যেটাই হোক। যেহেতু শুধু 10,000 পর্যন্ত ডিডাকশন হচ্ছে,
এই বিলে ওরা চাচ্ছে ডিডাকশনটা 80,000 পর্যন্ত নিতে। সো এইটা যদি হয় তাইলে তখন হোম ওনাররা একটু বেনিফিট হবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা কোভিডের সময় যেটা একটা কন্ট্রোভার্সি হয়েছিল যে বড় বড় কোম্পানি AT&T, অ্যামাজন ওরা ট্যাক্স দিচ্ছে না। কারণ ওরা ট্যাক্স দিচ্ছে না, না এর মানে না যে ওরা ট্যাক্স থেকে ওরা এই কি বলে এই চুরি করতেছে। ইটস নাথিং লাইক দ্যাট। ওদের শুধু একটা ট্যাক্স স্ট্র্যাটেজি আছে, অথবা ট্যাক্স ক্রেডিট আছে, অথবা প্রায়র ইয়ার থেকে ট্যাক্স লস আসতেছে যেখানে ওদের ইনকাম ওয়াইপ আউট হয়ে কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে। এখন এখানে যেটা বলা হচ্ছে যে কোনো কোম্পানি গত 3 বছরের রেভিনিউ যার $1 বিলিয়ন উপরে এভারেজ হয়, রিগার্ডলেস অফ ওদের ইনকাম থাকো, নেট ইনকাম যখন থাকবে, ওদের মাস্ট 15% ট্যাক্স দেওয়া লাগবে, ক্রেডিট ছাড়া বা লস ছাড়া, যেটাই হোক। সো এইটা শুধু এফেক্ট হবে যাদের যেগুলো ব্লু চিপ কোম্পানি, যাদের রেভিনিউ গুলো $1 বিলিয়ন ফর দ্য লাস্ট 3 ইয়ার্স। এটা আপনাদের অবভিয়াসলি এটা কোনো এফেক্ট হবে না। এই বিলের মেইন জিনিসটা অ্যাকচুয়ালি যেটা হেল্প হবে আমার যেটা মনে হয়, এটাতে অনেক গ্রিন এনার্জি ইনসেন্টিভ আছে, ইলেকট্রিক ভেহিকল ইনসেন্টিভ আছে। তার মানে হইলে গ্রিন এনার্জি মানে আপনারা যে অলরেডি কারেন্টলি আপনারা একটা সোলার ডিডাকশন পাচ্ছেন। আপনারা যদি সোলার প্যানেল ইনস্টল করেন, আপনারা আপ টু $11,000 ক্রেডিট হিসেবে পাইতে পারেন ফর ফেডারেল। সেম থিং ফর নিউ ইয়র্ক স্টেট, আই থিঙ্ক ইজ 5,000 or whatever the amount is, right? সো এটা হলে আপনার সোলার প্যানেলের জন্য এই ক্রেডিট গুলো ওরা চাচ্ছে যাতে সবাই পায় এবং ক্রেডিট গুলো যাতে থাকে। অলসো ইলেকট্রিক ভেহিকল, যেটা আগে আমাদের ইলেকট্রিক ভেহিকলের জন্য ক্রেডিট ছিল। যখন টেসলা অরিজিনালি যখন ওরা কার মার্কেটে নামায়, তখন আইআরএস বলছিল যে প্রথম 400,000 গাড়ির জন্য ওরা $7,500 করে ক্রেডিট দিবে। কিন্তু এখন অলরেডি $400,000 গাড়ির উপরে অলরেডি সেল হয়ে গেছে। সেখানে কেউ কোনো ইলেকট্রিক ভেহিকলের জন্য ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন না। তো এখানে যেটা বলা হয়েছে, কেউ যদি কোনো নতুন একটা ইলেকট্রিক গাড়ি কিনেন এবং এইটা যদি ভ্যান, এসইউভি অথবা ট্রাক হয়ে থাকে, তাহলে আপনি $8,500 পর্যন্ত ক্রেডিট পাইতে পারেন, এজ লং এজ গাড়ির দাম 80,000 পর্যন্ত। এখন আপনি যদি এনি আদার ভেহিকল কিনেন, তার মানে আপনি যদি একটা কার কিনেন, সিডান কিনেন, আপনার ক্রেডিট থাকবে সেম থাকবে 8,500 পর্যন্ত, বাট গাড়ির দাম 55,000-এর নিচে থাকা লাগবে, $55,000 নিচে থাকা লাগবে। সো এই জিনিসগুলো হইলে মেইন আইটেম। আর 2021-এর জন্য আপনাদের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আপনারা সেম চাল ট্যাক্স ক্রেডিট পাচ্ছেন $3,000, এবং যারা 6 বছরের নিচে $3,600। দিস ইজ ফর 2021। আমি এই যে আইটেম গুলো দিলাম, এইটা নেক্সট ইয়ারের জন্য যদি বিলটা পাস হয়। বিলটা এখন পাস হওয়ার কথা, এখন কোনো চেঞ্জ হওয়ার কথা না, বাট উইল সি। আরেকটা জিনিস, যেহেতু আমরা এই 2021 নিয়ে কথা বলতেছি, আপনাদের যদি 2021-এ যদি আর্ন ইনকাম না থাকে, ডোন্ট ফরগেট আপনি 2019-এর আর্ন ইনকাম ইউজ করতে পারবেন টু ক্যালকুলেট দ্য EIC ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিট। অলসো আপনাদের স্টিল আনএমপ্লয়মেন্ট ইনকাম থেকে এক্সক্লুশনটা থাকবে গত বছরের মতো, আই থিঙ্ক $10,200 মতো যে ক্রেডিট ডিডাকশনটা ছিল। এই হলে কি আমাদের এই আপডেট, সো উইল সি এই বিলটা পাস হয় কিনা না। আচ্ছা, যেটি বলছিলেন যে আনএমপ্লয়মেন্ট থেকে এই বছর যেমন $10,200 পর্যন্ত এক্সক্লুশন ছিল, এইবারও 2022-তেও সেইটাই থাকবে এমনটা বলছেন? না, 2021-এ, তার মানে এই কারেন্ট ইয়ারে যে ট্যাক্স ফাইলটা করবেন এটাতে থাকবে, আর কখনো থাকবে না। কখনো এটা ছিল না, এটা শুধু এবারের জন্য দেওয়া হয়েছে বিকজ সবাই আনএমপ্লয়মেন্টে ছিল কোভিডের কারণে। রাইট, না সেটি তো 2020-র জন্য, মানে গত বছরের ট্যাক্স যখন এবছর ফাইল করেছে তখন এই সুবিধাটি ছিল। এখন এই বছরের ট্যাক্স মানে 2021 সালের ট্যাক্স যখন 2022 সালে ফাইল করবে, তখনও কি এই সুবিধাটি পাবে আনএমপ্লয়মেন্টের? আনএমপ্লয়মেন্ট এক্সক্লুশনটা পাবেন, ইয়েস। এটি কি বিল ব্যাক বেটারের মধ্যে আছে? না, এটা প্রায়র ট্যাক্স বিলের মধ্যে ছিল। ওকে, কিন্তু এর আগে বিল ব্যাক, হ্যাঁ, সো বিল ব্যাক বেটারের জন্য এটা হলে কি আপনার আগামী বছর 2022 and forward। So 2022 and forward এখন আর আনএমপ্লয়মেন্ট নাই। আনএমপ্লয়মেন্ট ইজ ব্যাক টু 26 উইকস প্রিভিয়াস টু বিফোর। সেম ভাবে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। না, আমি প্রশ্নটা তুললাম এই কারণে, এর আগে কয়েকজন অ্যাকাউন্টেন্ট বলেছিলেন যে এই যে $10,200 পর্যন্ত যে এক্সক্লুশন হয়েছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট থেকে, সেটি শুধু 1 বছরের জন্যই, আগামী বছরের জন্য নয়। ওকে, আমি আপনার কথাটা বলছি। আই এম প্রিটি শিওর এটা 2021 এলিজিবল, বাট আমি এই ইনফরমেশনটা আমি ভেরিফাই করব। গুড পয়েন্ট, আমি এটা ভেরিফাই করে আমি আপনাকে এই শর্টলি জানাচ্ছি, অসুবিধা নেই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার আমরা জানি যে EIDL লোনের অ্যাপ্লিকেশনের ডেডলাইন ঘনিয়ে আসছে, আর মোটে 1 মাস রয়েছে। এটির ব্যাপারে যদি একটু আপডেট বলতেন।
সো এটাতে টু থিংস রাইট। সো আমি প্রথমে বলবো এই আইডিয়াল ডেডলাইন নিয়ে কথা বলবো, এন্ড দেন আরেকটা পিপিপির একটা অডিট আসতেছে, এটা নিয়ে আপনাদেরকে কথা বলবো। সো এই আইডিয়াল ডেডলাইন বর্তমানে আপনারা সবাই যেটা জানেন ডিসেম্বরের 31 তারিখ। তার মানে আপনাদের যদি কোনো নতুন যদি কোনো অ্যাপ্লিকেশন হয়ে থাকে আপনার ডিসেম্বরের 31 তারিখের মধ্যে ফাইলিং করা লাগবে। যারা অলরেডি আগে অ্যাপ্লিকেশন করছেন রিজেক্টেড হয়েছেন আপনারা কিন্তু নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাদের শুধু রিকনসিডারেশন করা লাগবে। এখন ডিফারেন্সটা হইলে কি, এখন আপনারা যদি নতুন অ্যাপ্লিকেন্ট তার মানে কখনো অ্যাপ্লাই করেন নাই এবং অ্যাপ্লিকেশনের সময় আপনার দুইটা গ্র্যান্ট মিলে, একটা 10,000-এর গ্র্যান্ট যদি আপনার ইনকাম 25% ডাউন হয়, আর একটা মিলে 5,000 যদি ইনকাম 50% ডাউন হয়। এটাকে বলে টার্গেটেড অ্যাডভান্স এন্ড সাপ্লিমেন্টাল গ্র্যান্ট। সাপ্লিমেন্টাল গ্র্যান্ট হলে গিয়া 5,000 যেটা। সাপ্লিমেন্টাল গ্র্যান্ট যদি আপনার পাইতে হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড বিফোর ডিসেম্বর 10th। সো এটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনারা সাপ্লিমেন্টাল গ্র্যান্ট পাইতে চান নতুন অ্যাপ্লিকেন্ট, আপনার ডিসেম্বরের 10 তারিখের আগে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। সেকেন্ডলি, এখন আপনারা যেটা স্লোলি দেখা শুরু হবে, আমি আপনাদেরকে আগে থেকে জানাই রাখি, সো ইউ গাইজ আর রেডি। এসবি এখন র্যান্ডমলি কয়েকটা পিপিপি লোন অডিট করবে। ওকে, এটার মানে হইলে গিয়া মোস্ট লাইকলি আপনারা ধরেন অলরেডি লোন ফরগিভনেসের অ্যাপ্লিকেশন অলরেডি করে ফেলছেন এবং ওরা ফরগিভনেস করে দিছে। ওইটা করার পরে এসবি এখন কয়েকটা লোন ওরা র্যান্ডমলি চুজ করতেছে, যেখানে আপনাকে আপনার ব্যাংকার আপনাকে কল করে ইমেল করে বলবে যে your SBA PPP loan is under audit, you need to provide following information। তার মানে হলে আপনার এটা অডিট হচ্ছে, আপনার ফলোইং ইনফরমেশন গুলো দেওয়া লাগবে। এখন আপনি যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, আপনি যখন ইমেলটা পড়বেন ওখানে লেখা থাকবে যে প্রুফ করো যে তুমি স্যালারি নিছো বা যেটাই হোক। আপনাদের ক্ষেত্রে এটা নিয়ে কনসার্ন হওয়ার কারণ নাই, আপনাদের দুইটা জিনিস ওদেরকে দেওয়া লাগবে। নাম্বার 1, আপনাদের স্কেডিউল সি প্রোভাইড করবেন, যেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করছিলেন এবং অ্যাপ্লিকেশন যেটা করছেন ট্যাক্স রিটার্নও সেম থিং হওয়া লাগবে, রাইট? তার মানে আপনি যখন ট্যাক্স রিটার্নটা যেটা ফাইল করছেন ওইটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন। সো আপনার স্কেডিউল সি প্রোভাইড করবেন। তারপরে সেকেন্ড জিনিস যেটা আপনাকে প্রোভাইড করা লাগবে ইজ, যেহেতু আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, তার মানে আপনার কোনো স্যালারি নেওয়া লাগতেছে না, তখন আপনি আপনার ওই 24 উইকস হোক আর 8 উইকস হোক যেটাই হোক ওইটার ব্যাংক স্টেটমেন্ট গুলো আপনি প্রোভাইড করবেন ব্যাংকারকে। টু থিংস, ভেরি সিম্পল। আপনারা যদি লোন এই ইমেল পান, ঘাবড়ানোর কারণ নাই, নার্ভাস হওয়ার কারণ নাই। দিস ইজ নর্মাল, দিস ইজ র্যান্ডম অডিট। এই কারণে এই র্যান্ডম অডিটের জন্য আমি সবাইকে যখন আমি আগে বলতাম ডু নট ফাইল ফর লোন ফরগিভনেস আনটিল ইউর কাভার্ড পিরিয়ড ইজ ওভার। তার মানে হলে গিয়ে আপনি যদি একটা পিপিপি লোন পাইছেন, তার মানে আপনার কাভার্ড পিরিয়ড ইজ 24 উইকস। তার মানে গভর্নমেন্ট বলতেছে আপনি 24 উইকসে এই পয়সাটা আপনি ইউজ করবেন বা যেটাই হোক, ওইটা আপনার 24 উইকসের পয়সা। আর আপনার যদি 24 উইকস পাস হয় নাই, আপনি 8 উইকসের মধ্যে আপনি লোন ফরগিভনেস করে ফেলছেন, দেন ইট ডাজন্ট মেক সেন্স। সো এনিওয়েজ, যারা এখনো লোন ফরগিভনেস করেন নাই, কিপ দ্যাট ইন মাইন্ড। যদি একটা লোন ইজ 24 উইকস, যদি দুইটা লোন আপনারা এক পিরিয়ডে পেয়ে থাকেন, তখন আপনি প্রথম লোন 8 উইকসে কভার পিরিয়ড ইউজ করবেন, সেকেন্ড লোন 24 উইকসে কভার পিরিয়ড ইউজ করবেন। হোপফুলি এটা একটু ক্লিয়ার হয়েছিল। আপনাদের ফিউচারে কোয়েশ্চেন থাকতে পারবে, when you ask us the question we'll answer। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, কারণ অনেকেই আসলে এই র্যান্ডম ইয়েগুলো পাচ্ছে, ফলে কারো শঙ্কিত হওয়ার কিছু নেই। ঠিক একই রকমভাবে যারা আনএমপ্লয়মেন্ট বেনিফিট পেয়েছেন তাদের অনেকেই কিন্তু লেবার ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারি পাচ্ছে, বিভিন্ন রকম চিঠি পাচ্ছে। তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? ওকে, আপনাদের যদি লেবার ডিটারমেন্ট থেকে যদি কোনো লেটার এসে থাকে, রাইট, সো এটা হইতে পারে যে এখন কয়েকটা জিনিস আপনার হিয়ারিং এ যাওয়া লাগতে পারে। এখন ডিপেন্ড করা লাগে, প্রথমে দেখা লাগবে যে আপনার লেটারটা কি বলতেছে, রাইট? এখন আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন আবার আনএমপ্লয়মেন্ট পাওয়ার জন্য, তখন আপনার লেটার আসতে পারে যে আপনার ডিটারমিনেশন করা হয়েছে, অথবা ডিটারমিনেশনে দেখা গেছে যে কোনো পয়সা পাবেন না। সো দ্যাটস ডান এন্ড ওভার উইথ, দেয়ারস নাথিং মাচ ইউ কুড ডু যদি আপনার কোনো ইনকাম না থাকে গত 6 কোয়ার্টারে। এখন আপনি যদি আনএমপ্লয়মেন্ট পেয়ে থাকেন, পিইউএ পাইছেন, অথবা কোভিড এর কারণে যদি আপনি আনএমপ্লয়মেন্ট পেয়ে থাকেন এবং ওরা আপনাকে চিঠি পাঠাইছে যে বলছে যে আপনার এই আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা না, তখন আপনি দেখবেন যে আসলে এটা সত্যি কিনা না, রাইট? এখন কয়েকটা সিনারি হইতে পারে যে আপনি বলছেন ওদেরকে আপনি কাজে যাইতে পারেন নাই, অথবা আপনি কাজ রিফিউজ করেন নাই, বা দেখা গেছে যে আপনি আসলে একটা কাজের অফার পাইছিল, অথবা আপনার জব আসলে আপনাকে কাজ এক্সটেন্ডেড আওয়ার দিছিল, বা আপনি কোনো কারণে যাইতে পারেন নাই। এখন এমনও হইতে পারে যে আপনার রিজনেবল এক্সপ্লেনেশন ছিল যে আপনি কেন কাজে যাইতে পারেন নাই। রিজনেবল এক্সপ্লেনেশন হইতে পারে যেটা আপনার বাচ্চা অসুস্থ, অথবা আপনার বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না বিকজ অফ কোভিড, অথবা আপনার নিজেরই কোভিড ছিল। সো দিজ আর দ্য ভেরিয়াস পিওয়ে রুলস, রাইট? এখন এই চিঠি যদি আপনি পেয়ে থাকেন, প্রথমত দেখবেন আপনি আসলেই এলিজিবল ছিলেন কিনা না।
তখন আপনার অ্যাকাউন্টেন্ট অথবা আপনি নিজেই জানবেন আপনি এলিজিবল কিনা না। এবং যখন আপনি দেখবেন ওকে আমি এলিজিবল, তখন আপনি শুধু রিকোয়েস্ট হিয়ারিং করবেন। তার মানে চিঠিটা যেটা পাঠাইছে ওইখানে আপনার নেক্সট পেজে লেখা থাকবে যে আপনি কিরকম হিয়ারিং রিকোয়েস্ট করতে পারেন। হিয়ারিং রিকোয়েস্ট আপনি কয়েকভাবে করতে পারেন। অনলাইন পোর্টালের মাধ্যমে করতে পারেন, মেইলের মাধ্যমে করতে পারেন, অথবা ওদেরকে টেলিফোন করে করতে পারেন। ইদার ইজ ফাইন। আই থিঙ্ক রেসপন্ডিং থ্রু দি অনলাইন ইজ কুইকার। আপনি অনলাইনের মাধ্যমে যখন এই হিয়ারিংটা রিকোয়েস্ট করতেছেন তখন আপনার কুইকলি আপনার একটা এই কনফার্মেশনও এসে যাচ্ছে যে আপনি রিকোয়েস্ট করছেন, এন্ড দ্যাটস ইট। এইটা আপনি ওয়েট করবেন। তারপরে আপনার হিয়ারিং এর ডেট দিবে, তখন আপনার টেলিফোনের মধ্যে হিয়ারিংটা হবে। তখন একটা জজ থাকবে, ওদের রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে অথবা ওদের লয়ার থাকতে পারে, যেটাই হোক। তারপরে লয়ার জজ ডিটারমিন করবে আসলে আপনার আনএমপ্লয়মেন্ট পাওয়ার কথা ছিল কিনা না। আপনারা যখন রিকোয়েস্ট হিয়ারিং এ যাবেন, তখন কিন্তু আপনারা গত 8 মাস অথবা 1 বছরের যে টাইম লাইনটা ছিল, কবে আপনি কাজ বাদ দিছেন, কবে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছেন, আপনার কোম্পানি কবে আপনাকে ডাকছিল, আপনি কবে আপনার কোম্পানিকে বলছেন কাজে যাবেন কিন্তু আপনার কোম্পানি আপনাকে ডাকে নাই, বলছে যে আপনি আসতে পারবেন না কজ উই ডোন্ট হ্যাভ এনাফ আওয়ার্স। ওই সব জিনিসগুলো আপনারা মনে রাখবেন, যাতে যখন কোয়েশ্চেনটা আসে আপনি ক্লিয়ারলি আপনার স্টোরিটা বলতে পারেন। রাইট? এখন অনেকে দেখা গেছে যে মানুষ আসলে আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল বিকজ ওরা কাজে যাইতে চাচ্ছিল, কিন্তু এমপ্লয়ার বলছে যে না, আমাদের আওয়ার্স নাই, আপনি কাজে আসতে পারবেন না। সো দিস আর দ্য মেইন থিংস। আপনি কাজে যাইতে চাইছেন বাট কাজে যাইতে পারেন নাই, বুঝছেন? সো এই জিনিসগুলো আপনারা কিন্তু সেটি প্রমাণ করবে কিভাবে? ধরেন কথার কথা, এমপ্লয়ারের সঙ্গে টেলিফোনে ফোন করে বলছে যে আমি কাজে আসতে চাই। এখন সাধারণভাবে আমরা সাধারণ মানুষ, আমরা তো আর কেউ ওই ফোন আলাপ রেকর্ড করে রাখি না, কিংবা সেভও করে রাখি না, আচ্ছা আমি ফোন করেছিলাম, কিংবা ইমেল পাঠালে ভিন্ন কথা, তাই না? সেক্ষেত্রে এটি প্রমাণ করবে কিভাবে? সো এইটা এট দ্য এন্ড অফ দ্য ডে, রাইট, এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড, রাইট? জাস্টিফাইড মানে আপনি যে স্টোরি বলতেছেন এটা আসলে কি মেক সেন্স করে কিনা না। মার্চের 20 তারিখ আপনি কাজে যাইতে চাইছিলেন, সব কিছু বন্ধ হয়ে গেছিল, আপনি কাজে গেছেন, আপনার এমপ্লয়ারও বন্ধ, কাজে যাইতে পারেন না। আব্দুল চৌধুরী, এমপ্লয়ারের পক্ষ থেকে তো প্রমাণ করা খুব সহজ যে আপনি কাজে আসেন নাই। তখন আপনি যখন ওদেরকে কল করলেন, রাইট, কাকে কল করছেন, হোয়াটস হিজ নেম, কোন ম্যানেজার, রাইট, কিরকম কল করছেন, ওকে কল করছেন নাকি টেক্সট করছেন নাকি আপনি অফিসে গেছিলেন? ওকে, আপনি যদি বলেন ওকে আমি অমুক মানুষকে আমি কল করছিলাম, ও আমার ম্যানেজার, ও কি বলছিল, ইউ গিভ হিম দ্য আনসার। তখন এভরিবডি ইজ আন্ডার ওথ, রাইট? তখন যেটা বলা লাগবে, এজ লং এজ আপনি সত্যি কথাটা বলতেছেন, তখন জজও বুঝতে যে ওকে আপনি ফোন রেকর্ড করে রাখতেছে না, কেউ, নোবডি ওয়াজ রেডি ফর দিস, তাই না? অলসো আরেকটা জিনিস দেখা গেছে যে ওরা কিন্তু আপনাদেরকে টেক্সট করছে কাম ব্যাক টু ওয়ার্ক, লাইক কয়েকটা কোম্পানি, বড় বড় কোম্পানি, আর ওয়ান্ট টু সে নেম, ওরা এই মে মাসের 25 তারিখে ম্যাস ট্যাক্স দিছে সবাইকে, তোমরা এত তারিখের মধ্যে কাজে আসো, যদি কাজে না আসো তোমাদেরকে আমরা এই আনএমপ্লয়মেন্ট দিব না। কারণ ওরা জানে যে এই ঘটনাটা ঘটতেছে, তাই ওরা সবাইকে একটা ম্যাস ট্যাক্স পাঠাইছে। কারণ ওরা জানে যে ওদের 20,000 ওয়ার্কার, দোকান মাত্র খোলা 100টা, 20,000-এর মধ্যে 100 জন এনাফ এমপ্লয়ি লাগবে না, কারণ এভরিথিং ইজ লকডাউন। আর ওরাও জানে যে 20,000 মানুষ যখন আমি ট্যাক্স পাঠাইছি, হাফ দিস পিপল ইজ নট গোনা রেসপন্ড, হাফ দ্য পিপল ইজ নট গোনা কাম। ওরা ওদের কভার করছে। তখন নেক্সট থিং হলো, এখন ওরা যখন মেসেজ দিছিল তখন আপনি কি করছিলেন? আপনি কি বাসায় ছিলেন, অসুস্থ ছিলেন? ওদের কি জানাইছেন কি আপনি কাজে আসতে পারবেন না? কারণ যখন যদি বলে থাকেন ওকে ও আমাকে মেসেজ পাঠাইছিল, ইয়েস ট্রু, বাট আমি কাজে যাইতে পারি নাই কারণ আমার বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না। ওকে ফাইন, ডু ইউ হ্যাভ কিডস, শো মি, ট্যাক্স রিটার্ন, হিয়ার গো, বার্থ সার্টিফিকেট। এই জিনিসগুলো কিংবা ধরেন কোনো প্রতিবন্ধকতা নাই, কিন্তু আমি আতঙ্ক বোধ করেছিলাম, আমি ভয় পেয়েছিলাম, এরকম অবস্থায় যদি আমি বাইরে যাই, কাজে যাই, আমিও সংক্রমিত হতে পারি, এই আতঙ্ক, আমার জীবন বাঁচানো আমার দায়িত্ব, তাই না, আমার অধিকার। ফলে গুড কোশ্চেন, রাইট? সো মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ, রাইট, আপনারা কারেক্ট করতে পারেন, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ অরিজিনালি ছিল যে ওরা যদি কাজে ডাকে আপনার কাজে যাওয়া লাগবে, কিন্তু মাঝখানে কিন্তু রুল চেঞ্জ হয়েছে যে বিকজ অফ দ্য সেফটি অফ দ্য এমপ্লয়ার যদি কাজে যাইতে না পারতেছে বিকজ অফ কোভিড, দেন হি ইজ গুড, নট আ প্রবলেম। ওই জিনিসগুলো হচ্ছে পিইউআই ভার্সেস ইউআই, বুঝছেন? যারা ওই কারণে ওরা কাজে যাইতে পারে নাই, বিকজ ওদের কি বলে এই কাজে ডাকছিল বাট বাচ্চারা বাসায়, আই ডিডন্ট গো টু ওয়ার্ক। নাও আপনি আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স না পেয়ে আপনি পাচ্ছেন পিইউআই, তার মানে সেপ্টেম্বরের 6 তারিখ আপনার আনএমপ্লয়মেন্ট শেষ, বিকজ এমপ্লয়ার ডাকছিল কাজে। এখন এমপ্লয়ারের মেইন থিং হইলে গিয়া ওরা কেয়ার করেন আপনি পিইউআই পান কিনা না। আপনি যদি পিইউআই পান ইজ ফাইন, কিন্তু আপনি যদি ইউআই পান দেন ওদের কাছ থেকে পয়সা আসতেছে। সো দিস ইজ হোয়াট দে আর ট্রাইং টু প্রিভেন্ট। এখন যদি দেখা যায় যে আপনি পিইউআই এর জন্য আপনি গেছেন, কাজে যাইতে পারেন নাই, কিন্তু আপনার সেপ্টেম্বর 6 তারিখের পরে
still আপনি continue unemployment নিছেন, that could be, these are the things that are getting checked on. রাইট So এখন এই লেটার গুলো যখন আপনারা পাবেন, এই আনসার গুলো ইজিলি ফোনে টিভিতে দেওয়া যাচ্ছে না, বিকজ সবার সিনারিও ডিফারেন্ট থাকে। অনেকের দেখা গেছে যে একজনের আত্মীয় আরেকটা স্টেটে উনি মারা গেছেন, কিন্তু তখন উনি আতঙ্কে উনি কাজে যাইতে পারেন না। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওনার ভাই মারা গেছে, উনি থাকে নর্থ ক্যারোলাইনা, আমি এখন নিউ ইয়র্কে থাকি, I'm not gonna go to work because I'm scared, তাই না? সো এই জিনিসগুলো হয়, তখন সব স্টোরি লাইনটা ঠিক মতো লেখা লাগে, তখন আপনার স্টোরিটা আপনি প্রেজেন্ট করবেন, দেন দ্য জাজ উইল ডিসাইড। রাইট, এই ক্ষেত্রে যদি কারো হিয়ারিং দরকার হয় তারা কাদের সাহায্য নিতে পারেন? ওকে, সো হিয়ারিং এর সিস্টেমটা যেটা, রাইট, নিউ ইয়র্ক ডিপার্টমেন্ট অফ লেবার যেটা বলছে, আপনি নিজে যাইতে পারেন, আপনি রিপ্রেজেন্টেটিভ নিতে পারেন, অথবা আপনি লয়ার নিতে পারেন। এখন আমি যেটা দেখছি যে লয়ার ইউজুয়ালি যাবে না, বিকজ লয়ার যদি যায় ওরা আপনাকে একটা ফি চার্জ করবে, ধরেন ওর আওয়ারলি রেট $500, তার মানে 2 ঘন্টা করলে ওর $1000। কিন্তু মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ নিউ ইয়র্ক স্টেট ডিটারমাইন করবে লয়ারের ফিটা কত। আই থিঙ্ক দিস ইজ ওয়াই মোস্ট লয়ার্স ওরা এত কেসটা টেক ওভার করতে চায় না। অলসো সবার স্টোরি লাইন একটু মেসড আপ থাকে, বা যেটাই হোক, যেখানে লয়ারও বুঝতে পারতেছে না আসলে যে কি স্টোরিটা কি ঠিক কিনা না। সো কয়েকজন লয়ার আমি রিফার করছি আমার ক্লায়েন্টের জন্য, বাট ওরা লয়াররা ইউজুয়ালি যাইতে চায় না। বাট আপনাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে রিপ্রেজেন্ট করতে চায়, আপনি করতে পারেন, দ্যাটস ফাইন। অলসো ওদের কিন্তু ইন্টারপ্রেটাররাও আছে। ইন্টারপ্রেটার মানে এখন আপনি যদি ইংলিশ না জানেন, ওরা বাংলায় কথা বলবে আপনার সাথে। সো দেয়ার ইজ নাথিং টু বি কনসার্ন অ্যাবাউট দেয়ার। এখন আমাদের বাঙালি পপুলেশন অনেক হাই, যদি আপনি ইংলিশ না জানেন আপনাদেরকে বাংলা ইন্টারপ্রেটার প্রোভাইড করবে। আশা করি আপনারা যদি লেবার ডিপার্টমেন্টের কেউ ইনকোয়ারি পেয়ে থাকেন, ঘাবড়াবেন না, বরং আব্দুল চৌধুরী সমাধানের পথগুলো বলেই দিলেন। আশা করি আপনারা সাহস রাখবেন, কারণ এগুলো অনেক র্যান্ডমলি হয়। আমি এবার এটা নিয়ে ঘাবড়ানোর কারণ না, কারণ যদি আপনি লেটার পেয়ে গেছেন, ওকে ফাইন, এখন আপনার পেনাল্টি দেওয়া লাগবে, আপনি যদি ফাইট করেন পেনাল্টি দেওয়া লাগবে না। দ্যাটস দ্য ওয়ে টু লুক এট ইট। সো ওয়ার্স্ট কেস সিনারিও অলরেডি হ্যাপেন, নাও আপনি যাবেন হিয়ারিং এ, try to fight it out, কেউ আপনাকে ওরা ছেলে নিবে না। you might have to pay the penalty. না আব্দুল চৌধুরী ধরেন জেলে নিল না, হ্যাঁ, ধরেন কেউ আনএমপ্লয়মেন্ট থেকে $10,000 ইনকাম হয়েছে তার, এবং এটি তো সে ব্যয়ই করেছে। কেউ তো আর আনএমপ্লয়মেন্ট টাকা সাধারণভাবে ধরে নেই আমরা যে কেউ তো এই টাকা জমিয়ে রাখেনি, ফলে এখন যদি তাকে বলে 10,000 টাকা ফেরত দিতে হবে, এটি তো তার জন্য জেলেরই সমান। এটা ইয়েস এন্ড নো। এখন যদি দেখা যায় যে আপনার $10,000 ফেরত দেওয়া লাগতেছে, তখন আপনি ওদের সাথে আপনি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাইতে পারেন। তখন আপনি একসাথে না দিয়ে একটা মান্থলি পেমেন্টে গিয়ে তখন আপনি মান্থলি পেমেন্টে দিবেন। রাইট, তবে যেটি আপনি বলছেন যদি আপনি হিয়ারিং এ ফাইট করেন তাহলে জিতবেন, আর যদি ফাইট না করেন ছেড়ে জিতার চান্স অবভিয়াসলি থাকবে। আপনি যদি ফাইট না করেন, আপনি যদি লেটার পাইছেন, আপনি বয়স শেষ, ইটস নট গোইং টু টেক ইউ এনিওয়্যার। রাইট, সুতরাং সাহস রেখে এগুলি মোকাবেলা করবেন। আপনাদেরকে আব্দুল চৌধুরী অনেক ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত আলোচনা করার জন্য। এবার চলে যেতে চাই দর্শকদের কাছে। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম আবুল কালাম আজাদ। আমি আব্দুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন, জি, আমি 62+, আমি এখন স্টিল আমি একটা আনএমপ্লয়মেন্ট পাচ্ছি, কিন্তু আমার প্ল্যান হচ্ছে যে আমি ওই আর্লি রিটায়ারমেন্ট ফাইল করতে চাই। আমার প্রশ্নটা হইলো, আমি যদি আর্লি রিটায়ারমেন্ট ফাইল করি তাহলে কি আমি আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারবো, নাকি ওইটা বন্ধ রাখবো? আর যদি বন্ধ রাখতে হয় তাহলে কিভাবে বন্ধ করবো? জি, অনেক ধন্যবাদ। জি, আব্দুল চৌধুরী। এখন আর্লি রিটায়ারমেন্ট মানে কয়েকটা জিনিস বোঝায়, রাইট? এখন রিটায়ারমেন্টে এখন আপনার যদি কোম্পানিতে যদি 401k আছে, রাইট, তার মানে আপনার কোম্পানি বলছে যে আপনি রিটায়ারমেন্ট থেকে পয়সা আনতে পারবেন, রাইট? সরি, আপনি রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন করছিলেন অথবা আপনার পেনশন ছিল, যেটাই হোক, এখন নাও আপনি এট এজ 62 আপনি পেনশনটা পাচ্ছেন। এখন আনএমপ্লয়মেন্টের রুল হইল গিয়া, আপনি যদি কাজে থাকেন, রাইট, আমি এখন 40 ঘন্টা কাজ করতেছি, আমি স্টিল এইবল টু ওয়ার্ক, আমি ডিসেবল না, আই কুড কন্টিনিউ টু collect unemployment until I go back to work. এখন যদি দেখা যায় যে আপনি সেকেন্ড সিনারিও, I'll come back to that. সেকেন্ড সিনারিও হলে এখন আপনি let's forget 62, আপনি এখন 65 হয়েছেন, স্টিল আপনি কাজ করতেছেন, আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন, কারণ আপনি at 65 আপনি এলিজিবল ফর সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। আপনি age 62 তেও এলিজিবল ফর সোশ্যাল সিকিউরিটি বেনিফিট, বাট লেটস অ্যাসুম আপনার 100 টাকা পাওয়ার কথা সোশ্যাল সিকিউরিটিতে। আপনি যদি 62 নেন, তখন ওরা 100 টাকা না দিয়ে আপনাকে আই থিঙ্ক ধরেন $70 দেবে। আপনি যদি 65 নেন,
তখন আপনি আপনার $100 পাবেন। এখন আপনি যদি বলেন না আমি 65 নিব না আমি 70 নিব, তখন ওরা আপনাকে $100 না দিয়ে আপনাকে $130 দিবে। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্লি এন্ড লেট, রাইট? এটাকে বলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট। এখন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিচ্ছেন মানে নাই যে আপনি এখন আর কাজ করতেছেন না, রাইট? কারণ অনেক মানুষ আছে ওরা কাজ করতেছে at age 67 and collecting their social security benefit. এখন আপনার কোয়েশ্চেনটা একটু কমপ্লিকেটেড ব্যাপার। এখন আপনাকে আমার জিজ্ঞেস করা লাগবে এখন আপনি কোন আপনি কি এখন কাজে ফিরে যাচ্ছেন নাকি আপনি আপনার কোম্পানি চাচ্ছে আপনি রিটায়ার করবেন বিকজ আপনার এইজ একটাতে চলে আসতেছে। I mean there would be কি বলে এটাকে না আব্দুল চৌধুরী, আমি যদি দর্শকের হয়ে আপনাকে কয়টি প্রশ্ন করি। এক নাম্বার হচ্ছে তিনি ধরেন 62 এবং তিনি রিটায়ারমেন্ট এখন যেতে পারেন, রাইট? হ্যাঁ, আপনি যখন বলতেছেন রিটায়ারমেন্টে যেতে পারেন, আমি যদি চাই আমি কালকে রিটায়ারমেন্টে যেতে পারি, তাই না? রিটায়ারমেন্ট বেসিক্যালি মিন্স আই এম স্টপ। না সেটি না, কিন্তু রিটায়ারমেন্টের এজ তো তার 62 হয়ে গেছে। ইয়া, রিটায়ারমেন্ট এজ বেসিক্যালি মিন্স আপনি 401k থেকে পয়সা বার করতে পারবেন উইদাউট দ্য পেনাল্টি। না, রিটায়ারমেন্টের এজ কত? 62 না 65? 62 and a half। 62 and a half। তো রিটায়ারমেন্টের যে এজ উনি ধরেন 62 and a half, আমি ধরে নিচ্ছি আরো 6 মাস পরে গিয়ে উনি রিটায়ারমেন্টে যাবেন এবং রিটায়ারমেন্টে যাওয়ার যে সময় তিনি সেই সময়ে যাচ্ছেন। এখন তিনি যদি এখন রিটায়ারমেন্টে যান, তিনি কেন $100 বদলে $70 পাবেন? বিকজ আপনি 62 তে নিচ্ছেন, দ্যাটস ওয়াই এটা আর্লি। ওকে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট রুল হইল গিয়া। ওকে, টু থিংস, 401k is separate, forget about 401k। সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস যেটা আমরা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দেই, গভর্নমেন্ট বলতেছে তুমি 65 এ সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নিবা। ওকে, তুমি যদি 65 এ নাও তুমি $100 করে পাবা। ওরা চায় না যে আপনি আগে নেবেন। এবার আপনি যদি বলেন না আমি 62 তে আমি রিটায়ার করে ফেলবো, এখন ওরা বলতেছে ওকে ফাইন, অসুবিধা নাই, তুমি রিটায়ারমেন্ট করো, বাট তুমি $100 না পেয়ে তুমি $70 পাবা, কারণ তুমি আর্লি করতেছো। এটা হলো সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ক্যালকুলেশন। কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে আসলে রিটায়ারমেন্টের এজ 62 না 65 এবং আর্লি রিটায়ারমেন্টের এজ 62। No, retirement age is when you retire. It has nothing to do, that's it. But রুল হইল গিয়া আপনি যদি 401k থেকে যদি পয়সা আনতে চান, 62 যদি হয়ে থাকে, যদি রিটায়ারমেন্ট থেকে 401k থেকে পয়সা আনেন, পেনাল্টি দেওয়া লাগবে না, রাইট? অপশন 1। তার মানে 62 পরে আপনি যে কোনো সময় যত টাকা চান 401k থেকে বার করেন, নাথিং হ্যাপেন্স, ইউ জাস্ট পে ট্যাক্স, ডান। দেন আপনার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আছে। নাও সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এখন দ্যাটস when you do planning। কখন আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট নেন? আপনি যদি না নেন, না, মূল কথা আব্দুল চৌধুরী, মূল কথাটি হচ্ছে যে আপনি যত দেরি করে রিটায়ারমেন্টে যাবেন তত বেশি টাকা পাবেন, তাই তো? এক্স্যাক্টলি, কারণ গভর্নমেন্ট চাচ্ছে যে আপনি রিটায়ারমেন্ট করেন লেটে। এন্ড টু আনসার ইওর কোশ্চেন, আপনি যদি রিটায়ারমেন্ট করেন না, রিগার্ডলেস অফ ইওর এজ, আপনি যদি 63 হয়ে থাকেন, এখন আপনি যদি কাজ থেকে আপনার ফায়ার হইছেন, আপনি কুড অ্যাপ্লাই ফর আনএমপ্লয়মেন্ট। জি, অনেক ধন্যবাদ খুব বিস্তারিত করে বলার জন্য। টেলিফোনে দর্শক কে রয়েছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি সিরাজ বলছি কুইন্স থেকে। জি, আব্দুল চৌধুরী ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। আমি সেলফ এমপ্লয়েড, আমি আগে ইআইডিআর লোন পাইছি, এখন যদি আমি লোন ইনক্রিজের জন্য অ্যাপ্লাই করি আবার, তাহলে আমি কি ওই অ্যাডভান্স মানিটা পাবো, মানে ফ্রি মানি পাবো? আপনি অরিজিনালি যখন অ্যাপ্লিকেশন করছিলেন তখন গ্র্যান্টটা পাইছিলেন? আমি তো তখন সবাই গড়ে পত্রে 1000 করে পাইছিলাম তখন। তারপরে আপনি গ্র্যান্ট পান নাই, টার্গেটেড অ্যাডভান্স? না 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 না, 1000 করে তখন দিছিল। ওকে, আই থিংক আপনার একটা কোনো মিস্টেক আছে, বিকজ ওরা আপনাকে তাইলে ইমেল পাঠাইছে, রাইট? ইমেলটা আপনি যদি সার্চ করেন, আই থিংক ইটস টার্গেটেড অ্যাডভান্স @sba.gov। ওইখান থেকে একটা ইমেল আসবে যেখানে ওইটা আপনাকে ইনভিটেশন দিচ্ছে ওই গ্র্যান্টটা আনার জন্য। আপনার মেলটা আপনি সার্চ করবেন, যদি কোনো কারণ দেখেন আপনি মেলটা পান নাই। আমি ইনক্রিজের জন্য অ্যাপ্লাই করছি, আমি আমার অ্যাপ্লাই গ্রহণ করছে এবং হয়তো আমাকে মানে এই কিছুদিনের মধ্যে হয়তো মানে লোন স্যাংশন করবে এই ধরনের। I got it. হ্যাঁ, বাট আপনি আপনার কোশ্চেন তো গ্র্যান্টের উপরে, তাই না? হ্যাঁ হ্যাঁ, গ্র্যান্টের উপরে। ওকে, আমি ওইটাই বলতেছি, ইনক্রিজ হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য গ্র্যান্ট। ঠিক আছে, গ্র্যান্টটা পাওয়ার জন্য ওরা আপনাকে আলাদা একটা ইমেল দিছে, এটাকে বলে ইনভিটেশন টু অ্যাপ্লাই ফর টার্গেটেড অ্যাডভান্স। এই ইমেলটা আসতেছে targeted@sba.gov। আপনার ইমেল সার্চ করবেন, সার্চ করে দেখেন ওই ইমেলটা আপনি পাইছেন কিনা না, কারণ ওই ইমেল ছাড়া কিন্তু আপনি এই পয়সাটা পাবেন না। সো আপনি যদি চান আপনার পোর্টালও দেখতে পারেন যে ওই টার্গেটেড অ্যাডভান্সের স্ট্যাটাসটা কি, ঠিক আছে?
যদি আপনি দেখেন যে আপনি ইমেলটা পান নাই, দেন ইউ নিড টু কল এসবিআই। এসবিআই কে কল করে বলবেন যে আপনি টার্গেটেড অ্যাডভান্সের ইমেল পান নাই, হাউ ক্যান আই গেট দ্য ইমেল? তখন ওরা আপনাকে ইমেলটা পাঠাবে। তখন ভেরি ইম্পর্টেন্ট, ইউ শুড কল দেম এইসআপ টুমরো। আপনি আজকে রাতের বেলায় চেক করে দেখেন ইমেলটা আসছে কিনা না, যদি না আসে থাকে কল দেম টুমরো। আচ্ছা, উনি কি ওনার যেই লোন অফিসার তাকে কল করতে পারে কিনা? উনার লোন অফিসার নো, উনি হি ইজ নট গোনা হ্যাভ দ্য আনসার, কারণ উনি লোন মডিফিকেশন ডিপার্টমেন্ট, ওইটাকে কল করা হবে না। ইউ ক্যান কল, ইউ কুড অ্যাকচুয়ালি সি হোয়াট হি সেজ, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ওইটার আলাদা ডিপার্টমেন্ট। জি, অনেক ধন্যবাদ। মামুন খান না, মুহিবুর মানিক ইসলাম একটি প্রশ্ন করেছেন যে হোয়াট অ্যাবাউট নিউ স্টিমুলাস চেক? নতুন স্টিমুলাস চেকের কোনো রকম কোনো খবর আছে কিনা? বর্তমানে নাই। নাই, এবং বিল ব্যাক বেটারের মধ্যেও কোনো কিছুর প্রস্তাব নাই, তাই না? কারেক্ট। রাইট। এমডি জামান একটি প্রশ্ন করেছেন যে ক্যান ইউ ক্লিয়ার ফর ট্যাক্স ডিডাকশন সিঙ্গেল ফ্যামিলি অ্যান্ড টু ফ্যামিলি হাউস? ট্যাক্স মানে সিঙ্গেল ফ্যামিলি এবং এটার কি ট্যাক্স ডিডাকশন, তাই না? ট্যাক্স ডিডাকশন। Okay, it's a good question. So I'm going to need a couple of minutes to answer this, right? এখন আপনি যদি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনতেছেন, তার মানে আপনি এটা কি ভাড়া দিচ্ছেন নাকি থাকতেছেন? আপনি যদি নিজে থেকে থাকেন, তার মানে আপনি যে মর্গেজ ইন্টারেস্ট দিচ্ছেন এবং রিয়েল এস্টেট ট্যাক্স দিচ্ছেন, ওইটা আপনি আইটেমাইজ করতে পারবেন। তখন আপনি আইটেমাইজ ডিডাকশন হিসেবে মর্গেজ ইন্টারেস্টটা পাবেন আর রিয়েল এস্টেট ট্যাক্সটা পাবেন। আপনি যখন যদি দেখা গেছে এই সিঙ্গেল ফ্যামিলিটা আপনি ভাড়া দিচ্ছেন, তখন এটা আপনি রেন্টাল প্রপার্টি হিসেবে দেখাবেন। ইনকাম, রেন্টাল ইনকাম যেটা আসবে ওইটা ইনক্লুড করবেন স্কেজুল ইতে ইনকাম হিসেবে। তারপরে আপনি এক্সপেন্স হিসেবে দেখাবেন আপনার ইন্স্যুরেন্স, মর্গেজ ইন্টারেস্ট, ক্লিনিং, মেইনটেনেন্স, ইউটিলিটিস যেটাই আছে, ঘরের জন্য যত এক্সপেন্স গুলো আছে, তখন আপনার স্কেজুল ই ওইটাতে গিয়ে আপনার তখন ইনকামটা অফসেট করবে, ইনক্লুডিং ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন মানে হলে আপনি যে ঘরটা যে কিনছেন ওইটার এক্সপেন্সটা আপনি 27 ইয়ার্সে ভাগ করে ইচ ইয়ার আপনি এক্সপেন্সটা নিতে পারেন। এখন যদি দেখা যায় যে আপনি টু ফ্যামিলি হাউস কিনছেন, দেখেন আপনি অর্ধেক ফার্স্ট ফ্লোরে আপনি থাকতেছেন, সেকেন্ড ফ্লোরে আপনি ভাড়া দিচ্ছেন, তখন আপনার মর্গেজ ইন্টারেস্ট আর রিয়েল এস্টেট ট্যাক্স ডিভাইড করা লাগবে। তার মানে আপনি অর্ধেক রিপোর্ট করবেন আইটেমাইজ এক্সপেন্স হিসেবে মর্গেজ ইন্টারেস্ট এন্ড রিয়েল এস্টেট ট্যাক্স, বাকি অর্ধেক আপনার স্কেজুল ইতে রেন্টাল এক্সপেন্স হিসেবে ঢুকাবেন। তারপরে আপনার ঘরের যত এক্সপেন্স আছে, ইউটিলিটিস যদি ভাড়াটিয়া যদি ইউটিলিটিস দেয়, অথবা আপনি আপনার ভাড়াটির জন্য ইউটিলিটিস দেওয়া লাগতেছে, যখন রেন্টাল প্রপোর্শনের যে এক্সপেন্স গুলো, ওই এক্সপেন্স গুলো আপনি রেন্টালে দেখাবেন। কিন্তু পার্সোনাল যেখানে পড়তেছে ওইটা কিন্তু আপনি এক্সপেন্স হিসেবে তখন নিতে পারবেন না। তার মানে হলে কি, আপনি যদি ওয়াটার বিল একসাথে দেন, $4,000 হয়েছে আপনার ওয়াটার বিল পুরো বছরে, তার মানে শুধু $2,000 আপনি এক্সপেন্স করতে পারবেন আপনার রেন্টাল এক্সপেন্স হিসেবে, বাকি $2,000 জন্য আপনি এক্সপেন্স পাবেন না, কারণ আপনি শুধু মর্গেজ ইন্টারেস্ট এন্ড রিয়েল এস্টেট ট্যাক্স ইজ অ্যালাউড ফর পার্সোনাল রেজিডেন্ট। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আরেকটা বিষয় জানতে চাই যে ল্যান্ডলর্ড অ্যাসিস্ট্যান্স ফান্ড, এটির আবেদন শুরু হওয়ার কথা ছিল, আমরা অনেকদিন ধরেই বলে আসছি, এটি শুরু হয়েছে কিনা? নিউ ইয়র্ক স্টেট ল্যান্ডলর্ড অ্যাসিস্ট্যান্ট, আপনি কি এই যে এলআরপি কথা বলতেছেন? এলআরপি, রাইট। এটা তো লাস্ট 21 বন্ধ হয়ে গেল না? না, সেটি তো বন্ধ হয়েছে। আপনি মর্গেজের কথা বলছেন। আমি অ্যাকচুয়ালি এই ইমেলটা, এই ওয়েবসাইটে আমি অ্যাকচুয়ালি আগে চেক করতেছিলাম। অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড এখনো কোনো ইনফরমেশন আসে নাই ওটার উপরে। ওকে, আমিও চেক করছিলাম, এবং আবেদন কবে থেকে এটার ওপেনিং হবে সেটি এখনো তারা দেয়নি, ফলে আমরাও খুব আপডেট দিতে পারছি না। আর এমনিতে রেন্টাল অ্যাসিস্ট্যান্স তো বন্ধ হয়ে গেছে, রাইট? রেন্টাল অ্যাসিস্ট্যান্স ইজ ক্লোজ, তার মানে অ্যাপ্লিকেশন বন্ধ, তার মানে নাই যে অ্যাপ্লিকেশন যারা অলরেডি সাবমিশন করে ফেলতেছেন ওদেরটা প্রসেস হচ্ছে, বাট নতুন অ্যাপ্লিকেশন নিচ্ছে না। কিন্তু ল্যান্ডলর্ড রেন্টাল অ্যাসিস্ট্যান্স সেটি তো চালু আছে না? সেটাও গত 21 বন্ধ হয়ে গেছে মাই আন্ডারস্ট্যান্ডিং। তার মানে রেন্টাল অ্যাসিস্ট্যান্সের যেই ল্যান্ডলর্ড টেনেন্ট বোথ ইজ ক্লোজ, বোথই বন্ধ হয়ে গেছে, রাইট? এবার যদি আমাদেরকে পিপিপির ব্যাপারে কোনো আপডেট দিতেন। সো পিপিপির আগের আমি যেটা বলছিলাম, আপনারা অডিটের জন্য কেয়ারফুলি রেডি থাকবেন। যদি কোনো কারণে অডিট হয়, আপনি যদি কর্পোরেশন হয়ে থাকেন, সেম স্টোরি, রাইট? যদি কর্পোরেশন হয়ে থাকেন আর আপনার লোন ফরগিভনেস আপনি অ্যাপ্লাই করছেন আর ফরগিভনেস হয়ে গেছে, কিন্তু পরে এসবি আপনাকে র্যান্ডমলি অডিট করতেছে, তখন সেম ভাবে আপনার পেরোলটা, পিপিপি লোনটা যেটাতে পাইছেন ওইটার প্রুফ দেওয়া লাগবে। তখন আপনার দেখানো লাগবে যে আপনি 60% আপনি ইউজ করছেন পেরোলের জন্য, বাকি 40% আপনি ইউজ করছেন রেন্ট, ইউটিলিটিস, মর্গেজ ইন্টারেস্ট যেটাই হোক, ওই কারণে।
এখন যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, আপনাদের কিন্তু কোনো 60-40 স্প্লিট নাই। আপনাদের ক্ষেত্রে আপনি যত টাকা পাইছেন ওইটাই আপনার স্যালারি। তখন ওদেরকে আপনার যেটা দেওয়া লাগবে, ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে, স্কেজুল সি দেওয়া লাগবে, ট্যাক্স রিটার্ন দেওয়া লাগবে। মেক শিওর আপনারা কাভার পিরিয়ড ঠিক মতো ইউজ করছেন যখন আপনারা লোন ফরগিভনেস এর জন্য অ্যাপ্লাই করবেন। সবাই তো ইউজুয়ালি লোন ফরগিভনেস এর জন্য অ্যাপ্লাই করার জন্য খুবই কুইকলি করতে চাচ্ছেন, বাট মেইন থিং হইলে গিয়ে আপনার যদি লোন ফরগিভনেস এর টাইম হয় নাই, then you do not apply for the loan forgiveness. Apply when it's time. তার মানে আপনি যেদিন লোন পাইছেন, যদি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল হয়ে থাকেন, যেদিন লোন পাইছেন ওই দিন থেকে 24 উইকস পরে, শেষ হওয়ার পরে আপনি লোন অ্যাপ্লিকেশন, লোন ফরগিভনেস এর জন্য অ্যাপ্লাই করবেন। তা না হলে কিন্তু আপনি শুরুতে যেটি বলছিলেন যে র্যান্ডম যে ইনকোয়ারি হচ্ছে এটিতে পড়ে যাবে, রাইট? না, র্যান্ডমে পড়তে পারেন, না পড়তে পারেন, রাইট? আপনি যদি ইনকারেক্টলি যদি অ্যাপ্লিকেশন করেন, ইট ডাজন্ট মিন দ্যাট আইএসবি আপনাকে অটোমেটিকলি ধরবে। এসবিআই শুধু অডিট করতেছে র্যান্ডমলি। সো তার মানে আপনি যদি ঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনি অডিটে পড়তে পারেন। ইট ডাজন্ট ম্যাটার, ইটস জাস্ট র্যান্ডম, টোটালি র্যান্ডম। বুঝতে পেরেছি। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সুলতানা আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে মাসুম বলছি। জি বলুন। আমার একটা কোয়েশ্চেন ছিল ভাইয়ের কাছে। ওই আমার একটা ইমেইল আইছে, ওইটা ওয়ার্কার ট্যুরিজম ওয়ার্কার রিকভারি, এইটা কি? এটা লিখছে একটা স্টিমুলাসের জন্য 2000। Oh, I got it. Rebate recovery credit? ইয়া। ওকে, আপনাকে কি এখন ওরা কি আইআরএস মেল পাঠাইছে কিসের জন্য? ওরা কি বলছে যে আপনার রিফান্ড কম নাকি what does the letter কি লেখা? জি 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 জি, একটা লেখা আছে, জানেন, তিনটা অপশন দিছে ওরা। যদি 75% এর নিচে হয় আপনার ওই ইয়ে থেকে, আপনার প্যান্ডামিক থেকে এখন পর্যন্ত নভেম্বর 8 পর্যন্ত, তাইলে 75% কম যদি হয় আপনার ইনকাম, তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি ওইটা টাচ করছি, আমি আরেকজনকে দেখাইছিলাম আর কি। বুঝছি। স্মল বিজনেস রিকভারি ক্রেডিট, সরি, আপনি গ্র্যান্টের কথা বলতেছেন। ওকে, আপনি কি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল নাকি আপনি ডাব্লিউটি তে কাজ করেন? না, W2 তে কাজ করি। ওকে, আপনি যদি ডাব্লিউটি তে কাজ করেন, আপনি স্মল বিজনেস রিকভারি গ্র্যান্টের জন্য এলিজিবল না। না না না, এটা ইয়ে না তো, এইটা আইআরএস থেকে না, এটা তো ইয়ে দিছে। ওকে, ডল আইআরএস থেকে যদি থাকে তাইলে আপনার ওইটা রিবেট রিকভারি ক্রেডিট যেটা, তার মানে ওইটা স্টিমুলাস চেক। ওকে, এখন এইটা হইল আপনার লেখা দিছে এখানে ট্যুরিজম ওয়ার্কার রিকভারি ফর্ম। ট্যুরিজম? জি জি, এটা লেবার ডিপার্টমেন্ট থেকে দিছে। আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারছি না, লেবার ডিপার্টমেন্ট থেকে চিঠিটি দিয়েছে, কি বিষয়ে দিয়েছে, বিষয়টি যদি একটু ক্লিয়ারলি বলতেন। আমি বললাম তো, ওই এটা লেখছে ট্যুরিজম ওয়ার্কার রিকভারি ফর্ম। ট্যুরিজম রিকভারি ওয়ার্কার্স। ওকে, বুঝছি, আই গট ইট। এটা একটা গ্র্যান্টের মতো হইতে পারে। এই লেটারটা আসলে আমি দেখি নাই। আপনি যদি চান আমার অফিসে কালকে কল দিতে পারেন, আমাদেরকে যদি আপনি লেটারটা ইমেল করে পাঠাইতে পারেন, মেসেজ করে পাঠাইতে পারেন, যেটাই হোক, আমি লেটারটা দেখবো, দেন আই কুড হেল্প ইউ অন দিস। জি, অনেক ধন্যবাদ। এটা একটা গ্র্যান্টের মতো থাকতে পারে যারা একটা সার্টেন ইন্ডাস্ট্রিতে আছে। রাইট। না, ট্যুরিজম তো আমরা জানি যে কোভিডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের জন্য কোনো আলাদা করে ফান্ড আছে বলে আমরা শুনিনি। আপনার কাছে জানলাম, নিশ্চয়ই আমরা এটি বিস্তারিত জানার চেষ্টা করব এবং দর্শকদেরকেও জানানোর চেষ্টা করব। চলে যেতে চাই পরের দর্শকের কাছে। কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম আপু, আমি ব্রঙ্কস থেকে আহমেদ চৌধুরী বলছিলাম। জি বলুন। আমার একটা প্রশ্ন ছিল। আমার টিএলসি লাইসেন্স আছে, কিন্তু আমি ট্যাক্সি চালাই না, আমি W2 তে কাজ করি। আমি কি এখন ইআইডিএল লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? জি নিশ্চয়ই পারবেন, আব্দুল চৌধুরী। জি জি। ওকে, আপা কোশ্চেনটা কুইকলি আবার রিপিট করেন। আই ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং এট দ্যাট ট্যুরিজম। তিনি ট্যাক্সি টিএলসি না, ড্রাইভার। ট্যাক্সি চালাই না, টিএলসি লাইসেন্স আছে। টিএলসি লাইসেন্স আছে, কিন্তু তিনি ট্যাক্সি চালান না। এখন তিনি আমি কি W2 তে ইআইডিএল কাজ লোনের করি। জন্য আবেদন করতে? ওকে, আপনার স্কেজুল সি থাকা লাগবে। আপনার 2019 এ যদি স্কেজুল সি থাকে তাহলে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। যদি স্কেজুল সি থাকে না, ডাজন্ট ম্যাটার আপনার টিএলসি লাইসেন্স থাকুক আর না থাকুক, ওটা আপনার স্কেজুল বিজনেস ইনকামের উপর ক্যালকুলেশন করে লোনটা দিবেন। দর্শক, আপনি আমাদের সঙ্গে রয়েছেন তো? জি জি। আপনি কি 2019 কিংবা 20-এ আপনার কি 1099 কোনো আয় আছে? না, জি না। ট্যাক্স ফাইল করেছিলেন? ট্যাক্স ফাইল W2
W2 না, তাইলে আপনি EIDL এর জন্য এলিজিবল হবেন না, তাই তো আব্দুল চৌধুরী? কারেক্ট। রাইট। আচ্ছা, এই যে সো এই যে এই কি বলে এই গভর্নমেন্ট যেটা বলতেছেন, এটা একটা $450 মিলিয়ন ট্যুরিজম গ্র্যান্টের কথা ওই ভাইয়া আঙ্কেল যেটা কল করছিলেন, জি, ওইটার জন্য উনি বলতেছেন। সো আই থিঙ্ক এটা অ্যাপ্লিকেবল হবে। এটা আমার অ্যাকচুয়ালি এটা পড়া লাগবে এটার উপরে, বাট মোস্টলি যারা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আছেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, ওদের জন্য এটা হেল্প হবে। বাট এটার মানে নয় যে সব বিজনেস অ্যাপ্লাই করতে পারবে। আই থিঙ্ক এইটা একটা লেবার ডিপার্টমেন্টের মতো। তার মানে আপনি যদি ধরেন ন্যাচারাল মিউজিয়াম অফ আর্ট এই মিউজিয়ামে কাজ করেন, আপনি একটা ইউনিয়ন থাকতে পারে, ওই ইউনিয়ন থেকে আপনি একটা ওয়ার্কার রিকভারি ফান্ড থেকে পয়সা পাইতে পারেন। সো এটার উপর আমার একটু রিসার্চ করা লাগবে, টু বি অনেস্ট। I will get back to you guys on this. এটা যদি দেখা যায় যে এটা আপনারা আসলে অ্যাপ্লাই করতে পারবেন। জি, আমরা নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আব্দুল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। Yeah, last thing আপা, sorry, I think আমি actually wrong information দিছি with the $10,200 exclusion. I'm sorry about that. I don't think ওই exclusionটা 2021 এ আছে। I'm really sorry about that. আমি ভেরিফাই করবো again, but I don't think that exclusion is there. জি, অনেক ধন্যবাদ। আমাদেরকে এর আগে কয়েকজন, আপনি নিজেও সম্ভবত একই কথাই বলেছিলেন। তো আজকে Yes. আমরা TVN 24 সব সময় আপনাদের কাছে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, এবং আমরা জানি কখনো কখনো ভুল হতেই পারে, আমরা কিন্তু সেটি আবার শুধরেও নেই। আমরা কখনোই চাই না আপনারা বিভ্রান্ত হন, Yep. বরং আমরা এটা ভেরিফাই করব নেক্সট টাইম আমি যখন শোতে আসবো। জি, So that we are clear. রাইট। আব্দুল চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। এবং sorry. দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।